গল্প ভূতের রাজা, হেমেন্দ্র কুমার রায়। সরকারি কাজে বিদেশে থাকি, ছুটি নিয়ে দেশে ফিরছি। সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল, সেখান থেকে রেল স্টেশন যেতে প্রায় ৩০ মাইলেরও উপর পথ পার হতে হবে। পাহাড়ি পথ, ১ মাইল যেতে হচ্ছে ২-৩ মাইলের ধাক্কা। তার উপরে রাতের বেলায় পথে বাঘ ভাল্লুকের সঙ্গে আলাপ হওয়ার সম্ভাবনা কম নয়। সকালবেলায় বেরুলেও মাঝপথে সন্ধ্যা হবেই, তখন একটা আশ্রয়ের দরকার। মাঝপথের কাছাকাছি স্থানীয় একটা শিকার কুঠি ছিল। রাজা বা তার বন্ধুরা শিকারে বেরুলে এই কুঠি হতো তাদের আস্তানা। রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল, তাকে গিয়ে অনুরোধ জানালুম শিকার কুঠিতে একটা রাতের জন্য আমাকে মাথা গোঁজার জায়গা দিতে হবে। ম্যানেজার বললেন, এখন শিকারের সময় না, কুঠি খালি পড়ে আছে। আপনি এক রাত কেন, ১ মাসও থাকতে পারেন। এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেইলার সাহেবও আজ রাতটা সেখানে বিশ্রাম করবেন। কুঠিতে আরো ঘর আছে, আপনারও থাকার অসুবিধা হবে না। কিন্তু 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 কি? কিন্তু আপনি সেখানে রাতটা কাটাতে পারবেন কি? কেন পারবো না? লোকের মুখে শুনি কুঠিতে নাকি অপদেবতার ভয় আছে। অপদেবতা? অপদেবতা ছাড়া আর কি বলবো বলুন। কুঠির পাশেই শালবনের ভেতরে সাঁওতালিদের এক ভূতুড়ে দেবতা আছে, আর সেই দেবতা নাকি ভূতের রাজা। তার ভয়ে সাঁওতালিরা পর্যন্ত সন্ধ্যার পর ও পাড়া মাড়ায় না। তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুঠির ভেতরে ঘুমোতে আসে। আমি হো হো করে হেসে উঠলুম, বললুম, বেশ তো, মানুষে দেবতার সঙ্গে রাত্রিবাস করব, এটা তো মস্ত পুণ্যের কথা, আমি রাজি। ম্যানেজার বললেন, আমি অবশ্য ওসব ছেলে মানুষের কথায় ততটা বিশ্বাস করি না, তবু বলা তো যায় না। যথাসময়ে ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যের কিছুটা আগেই শিকারকুটিতে পৌঁছল। ডুলি বিয়ারারা বলে গেল, মাইল ৩ তফাতে একটা গাঁয়ে গিয়ে তারা আজকের রাতটা কাটাবে, কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে। কুঠির বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেলার সাহেব তামাকের পাইপ টানছিলেন। সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল। আমাকে দেখে সাহেব বললেন, এই যে গুপ্ত, তুমি কোথায় যাচ্ছ? ছুটি নিয়ে দেশ ফিরছি। তুমি? আমি হোমে যাচ্ছি। তুমি কি আজ এখানে থাকবে? হ্যাঁ সাহেব। বাহ, বেশ বেশ বেশ, দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে, এ ভালোই হলো। দুজন কেন সাহেব, ৩ জন? ৩ জন আবার কে? তুমি কি আমার আরদালির কথা বলছো? ও ও, তাকে আমি মানুষের মধ্যে গণ্য করি না। না 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 না, আমি দারোয়ানের কথা বলছি না। তুমি কি শোনোনি সাহেব, সাঁওতালিদের এক দেবতা রাত্রে আমাদের সঙ্গী হতে পারেন? ও হো 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 হো, শুনেছি বটে। তা সে রূপকথার এক বর্ণ বিশ্বাস করি না আমি, তুমি জানো কি? তুমি আবার এসব করো নাকি? করলে একলা এখানে রাত কাটাতে আসি। টেলার সাহেব পাইপে ৩-৪টে টান মেরে বললে, দেখো গুপ্ত, সাঁওতালিদের এই দেবতাটিকে আমি দেখেছি। এমন বিভৎস দেবতা পৃথিবীর আর দুটো নেই, বুঝলে? তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে। বলেন কি, পছন্দ হয়েছে? হ্যাঁ, আমি তাই ঠিক করেছি, কাল যাবার সময় তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রেখে দেব। আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করবেন। বলছেন
আমি হেসে বললুম, তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতার কুঠির ভেতরে শুতে আসবে না। তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি। তার আড্ডা কোথায়? টেলার আঙুল দেখিয়ে বললে, ওই যে ওইখানে, মিনিট খানেকের পথ। পায়ে পায়ে এগিয়ে গেলুম। কুঠির পাশেই অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে। তাদের ছায়ায় একটা পাথরের ঢিবির উপরে মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে পেলুম। মূর্তিটা রং করা কাঠে। তার দেহ মানুষের মতো বটে, কিন্তু তার মুখ দানবের মতো প্রকাণ্ড। আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর! দেখলে বুকের কাছটা ছ্যাঁত ছ্যাঁত করতে থাকে। মাথার চুলগুলো সাপের মতন ঝুলছে, কান দুটো হাতির মতন, মুখখানা খানিক সিংহ আর ভালুকের মতন, দুটো গোল গোল কাঁচের চোখ আগুনের মতো জ্বলছে। হাঁ করা বড় বড় দাঁতওয়ালা মুখের ভেতর থেকে রাঙা টকটকে লকলকে জিভের আধখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে। কাঁধ ও মুন্ডুর মাঝখানে গলাটা দেখলে মনে হয় কে যেন একখানা লিকলিকে সরু বাখারির উপর মুখখানা বসিয়ে দিয়েছে। হাত দুখানা বাঘের মতো। কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না। কাঠকে খুঁদে আর কোনো অঙ্গ গড়াই হয়নি। মূর্তির গায়ের রং আলকাতরার মতো কালো, আর মুখের রং খানিক সাদা, খানিক তামাটে ও খানিক হলদে। ভাবলুম, এ মূর্তি যদি সত্য সত্য রাত্রে কুঠিরের ভেতরে ঘুমোতে আসে, তাহলে আমাদের ঘুম এ জীবনে আর ভাঙবে কি? ধীরে ধীরে কুঠির দিকে ফিরে এলুম। টেলর পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি দেখছিল। আমাকে দেখে সে বলল, আরে গুপ্ত, গুপ্ত, খুব বড় ঝড় বৃষ্টি আসছে, ওই দেখো, ওই দেখো। সত্যি কথা, পশ্চিমের আকাশখানা আচম্বিতে ঠিক যেন কালো কোষ্ঠী পাথর হয়ে গেছে। ঝড় উঠতে আর দেরি নেই। ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে। এখন বৃষ্টি পড়ছে মুষলধারে। অনেক রাত। টেলরের নিমন্ত্রণ রক্ষা করে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছি। এখন টেলর তার ঘরে শুয়ে হয়তো দিব্যি আরামে নিদ্রা দিচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। ভূত টুত কিছু মানি না, তবু কেন জানি না মনটা কেমন খুঁতখুত করছিল। রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভেতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে। যত তাদের ভুলবার চেষ্টা করছি আজে বাজে নানান কথা ভেবে, তত তারা মনের উপর চেপে বসে নরম মাটির উপরে ভারী পায়ের দাগের মতো আটকে আছে। বাইরে বৃষ্টি ঝরছে, ঝমঝম ঝমঝম। মাঝে ঝোড়ো দমকা হাওয়া হা হা করে উঠছে, যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে। তারই ভেতর থেকে একবার শুনলাম হায়নার অট্টহাসি, একবার শুনলাম শৃগাল দলের মায়াকান্না, একবার শুনলাম বাঘের গর্জন। হঠাৎ আমার ঘরের দরজার উপর তুম তুম করে আঘাত হল। ধড়বড় করে উঠে আমি 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 বিছানার উপর বসে পড়লাম। সে কি আসছে? দরজার উপরে আর কোনো আঘাত হলো না। ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজা নড়ে উঠেছে নিশ্চয়ই। নিজের কাপুরুষতার জন্য মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়বার চেষ্টা করছি। এমন সময় বাইরে থেকে ক্ষণক্ষণে ঝাঁঝালো গলায় গান শুনলুম। ঘন্টা বাড়ি মা এ তো সাঁওতালি ভাষা, নিশ্চয়ই কোনো সাঁওতাল গান গাইছে। কিন্তু এত রাত্রে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে
কোন সাঁওতাল মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে? আবার দরজার উপরে ঘন ঘন আঘাত হল, এবারে আরো জোর। আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। এ তো ঝড়ের ধাক্কা নয়, এ যে সত্য। সত্যই কি দরজা ঠেলছে আর ঠেলছে? তবে কি সে এসেছে? তবে কি সে এখানে ঘুমোতে এসেছে? আবার আবার গান শুনলাম। এবার আমার খুব কাছে, একেবারে কুঠির বারান্দার উপরে সেই তীব্র ক্ষণক্ষণে গলায়, হঠাৎ উল্টো বিপদ। কুঠির ভিতর দিককার দরজায় ঘন ঘন আঘাত। ভিতরে বাইরে বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিয়ে বসেছি, এমনি সময় শুনলাম, গুপ্ত, গুপ্ত, ভগবানের দোহাই, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো শিগগির। এ তো টেলারের গলা। বাঁচলুম। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলুম। টেলার হুড় হুড় করে ঘরের ভিতরে ঢুকে পড়ল। তার চোখ মুখ পাগলের মতো, তার হাতে বন্দুক। আমি তাকে দু হাতে চেপে ধরে বললুম, মিস্টার টেলার, হয়েছে কি? এত রাত্রে কি দরকার তোমার? টেলার দেয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, গুপ্ত, গুপ্ত, আমার ঘরের দরজায় ক্রমাগতকে লাথি মারছে আর গান গাইছে। তুমি কি আমার ঘরের দরজার কাছে গিয়ে আমাকে ডাকছিলে? আমি বললুম, না না, আমি আমার বিছানা ছেড়ে এক পাও নড়িনি, কিন্তু আমারও ঘরের দরজা যেন কেউ নাড়ছে আর গান গাইছে। ওই শোনো। দুম দুম করে আমার ঘরের দরজায় আবার দুবার প্রচন্ড আঘাত হলো। সঙ্গে সঙ্গে সেই গান, আচমকা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলার উপরে আছড়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি দুম দাম করে খুলে গেল। বিদ্যুতের আলোকে স্পষ্ট দেখলুম বারান্দার উপরে কার একটা জীবন্ত ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে। কে সেই যে প্রতি রাতে এখানে ঘুমোতে আসে। আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল। টেলার বন্দুক দ্রুম করে গর্জে উঠল। সঙ্গে সঙ্গে ছায়া মূর্তিটা স্যাঁত করে বারান্দার এক পাশে আমাদের চোখের আড়ালে সরে গেল। টেলার চেঁচিয়ে বলে উঠল, গুপ্ত, গুপ্ত, জানালা বন্ধ করে দাও, জানালা বন্ধ করে দাও। পা চলতে চাইছিল না, কিন্তু পাছে টেলার মনে করে আমি বাঙালি কাপুরুষ। সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানলার পাল্লা দুটো আবার বন্ধ করে দিলুম। টেলার টলতে টলতে আমার বিছানার উপরে বসে পড়ে বলল, গুপ্ত, গুপ্ত, কিছু মনে করো না, আমি আজ তোমার বিছানাতেই তোমার সঙ্গে রাত কাটাবো। বাইরে আবার কে গান গাইল, সকালবেলা, কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে আর ঝরছে। আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালুম। সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরাটোপ দিয়ে ঢাকা। সূর্যকে যেন আজ কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে। যতদূর নজর চলে খালি দেখা যায় অরণ্য শ্যামল তরুর বিরাট শোভা আর শৈলমালার সর্বোন্নত শিখর, এবং তারই ভেতর এসে পড়ছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির
অশ্রান্ত ধারাগুলো। কোথাও পশু পক্ষী কীটপতঙ্গ বা কোনো জীবের চিহ্ন নেই। পথের উপর দিয়ে ক্রুদ্ধ জলস্রোতে যেন কোনো অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করতে ছুটে চলেছে। হঠাৎ বারান্দায় এক কোণে চোখ গেল। কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে। কাছে গিয়ে ডাকলুম, এই এই, কে তুই? বার কয়েক ডাকাডাকির পর কাপড়ের ভেতর থেকে একখানা সাঁওতালি মুখ বেরোলো। কে তুই? আমি ঠাকুরের পূজারি গো বাবু। ঠাকুর? ঠাকুর? কে ঠাকুর? এই গো, ওই যিনি ওই শালবনে থাকেন গো। এখানে কি করছিস? ঠাকুর রোজ রাত্রে এখানে ঘুমোতে আসেন, তাই আমিও তার সঙ্গে সঙ্গে আসি গো। এই, এই, কাল রাত্রে তাহলে তুই দরজায় ঠেলছিলিস, তাই তো? আমিও ঠেলছিলাম, ঠাকুরও ঠেলছিলেন। আর গাইছিল কে? আমি আমি ছাড়া আর কে? এমন সময় টেলার ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো। তাকে সব কথা খুলে বললুম। টেলার তো শুনেই মহা খাপ্পা। ঘুষি পাকিয়ে পুরুতের দিকে ছুটে যাওয়া মাত্রই সে এক লাফে বারান্দার রেলিং টপকে বাইরে পড়ে। বনের ভেতরে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল মুহূর্তে। টেলার বললে, রাস্কেলকে ধরতে পারলে একবার দেখিয়ে দিতাম। ওহ, সারা রাত কি অশান্তিতেই না কেটেছে। আমি বললুম, যাক, যা হবার তো হয়ে গেছে। এখন আমাদের কি উপায় হবে? কুঠির দারোয়ান এলো না, ডুলি বিয়ারাররাও এই দুর্যোগে বোধহয় আসতে পারবে না। আমরা যাব কেমন করে বলুন তো? টেলার বললে, আমাকে আজ যে করেই হোক যেতে হবে, বুঝলে? বোম্বে যাবার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি। উপায় থাকলে তোমাকেও আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিতুম, কিন্তু আমার 2 সিটার গাড়ি। আমি আবার আমার আর্দালি ও তুমি, তোমার চাকর আর তোমার মালপত্তর অতটুকু গাড়িতে তো ধরবে না। কাজেই যেতে হবে। আর্দালি! টেলারের আর্দালি এসে সালাম করলে। টেলার বললে, আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে তোলো, তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা তুলে নিয়ে এসো। আমি বললুম, তুমি কি সত্যি এই পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও? টেলার বললে, নিশ্চয় নিশ্চয়, আমার যেই কথা সেই কাজ। আবার রাত এলো। বৃষ্টি এখনো থামেনি। আমি এখনো কুঠিতে বন্দি হয়ে আছি। টেলার চলে গেছে এবং যাবার সময় সাঁওতালিদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে। সে আর এই কুঠির ভিতরে ঘুমোতে আসবে না। চোখে ঘুম আসছিল না। একখানা ইংরেজি নভেল বার করে পড়তে বসলুম। ঘণ্টা দেড়েক পরে তন্দ্রার আবেশ এলো। আলোটা কমিয়ে দিয়ে শয়নের উপক্রম করছি, এমন সময় শুনলুম বাইরে সিঁড়ির উপরে আওয়াজ হলো, ঠক 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 ঠক, ঠিক যেন কাঠের আওয়াজ। ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাছ বরাবর এলো। তারপর দরজার উপরে শুনলুম ধাক্কা ধাক্কা। কি আপদ! টেলার তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদায় হয়েছে। এ আবার কে জ্বালাতে এলো? নিশ্চয়ই সেই সাঁওতালি পুরুত বেটা। সে হতভাগ্য রোজ রাতে এইখানে আরাম করে ঘুমোয় আর চারদিকে রটিয়ে দেয় কুঠির ভিতরে ভূতের রাজা শুতে আসেন। ধাক্কার জোর ক্রমেই বেড়ে চলেছে। একবার ভাবলুম দরজা খুলে পুরুতটাকে লাথি মেরে তাড়িয়ে দিই। তারপর মনে হলো সে কাজ করা ঠিক হবে না। এই দুর্যোগে বিজন জঙ্গলে ভিতরে রাত্রে একলা এখানে আছি। যদি কোনো দুষ্টু লোক কুমতলবে এসে থাকে। বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালুম। দরজার এক জায়গায় একটা ছ্যাঁদা ছিল। বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললুম, কে আছো? কে আছো? চলে যাও, চলে যাও, নইলে এক্ষুনি আমি বন্দুক ছুড়ব।
কোনো জবাব নেই। দরজার উপরে ধাক্কা থামলো না। এখনো আমার কথা শোনো, নইলে। বাইরে বিশ্রী গলায় কে হাসতে লাগলো আর বলতে লাগলো, আমি বন্দুকের ঘোড়া টিপলুম। সঙ্গে সঙ্গে দরজার উপরে ধাক্কাও থেমে গেল। ঠক ঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। তারপর কুঠির সিঁড়ির উপর শব্দ শুনলুম, ঠক 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 ঠক। খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসি শোনা গেল। আহ আহ, সে হাসি অমানুষিক, শরীরে রক্ত যেন জল করে দেয়। শেষ রাত্রে জল ধরে গেল। সকালে দরজা খুলতেই কাঁচা সোনার কচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুললে। রোদ দেখে মনটা খুশি হয়ে উঠল। বারান্দায় বেরিয়ে দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে। তেড়ে গিয়ে মারলুম তাকে একটা ধাক্কা। ধড়মড় করে সে উঠে বসল। সেই সাঁওতালি পুরুষটা। ক্রুদ্ধস্বরে বললুম, কাল আবার কি করতে তুই এখানে এসেছিলিস? ভারী চালাকি পেয়েছিস না? লোকটার মুখের ভাব একটুও বদলালো না। শান্ত স্বরে বলল, আমার ঠাকুর কাল এখানে ঘুমাতে এসেছিলেন গো বাবু। আমিও তাই এসেছিলাম। আই আই, তোর ঠাকুর কোথায়? সাহেব তো তাকে নিয়ে চলে গেছে। না গো বাবু, আমার ঠাকুর এই যেখানে থাকেন সেইখানেই আছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি নিজের চোখে দেখেছি টেলার তাকে নিয়ে চলে গেছে। বাবু গো, আমার ঠাকুর যেখানেই থাকেন সেইখানেই আছেন। কুঠি থেকে বেরিয়ে পড়ে ছুটে শালবনের পাশে গিয়ে হাজির হলুম। বিস্ময়ে দেখলুম ভূতের রাজা চোখ পাকিয়ে লকলকে জিভ বার করে ঠিক ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে। আর ও কি? মূর্তির পেটের উপর গর্ত, ঠিক যেন বন্দুকের গুলির দাগ। গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে। মূর্তির আরো নানা জায়গাতেও রক্তের চিহ্ন। তবে কি আমার বন্দুকের গুলি? না, না, ভাবতে পারলুম না আমি। মূর্তির দিকে আর তাকাতেও পারলুম না। কেমন একটা অজানা ভয়ে আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল। প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলুম। কলকাতায় ফিরে এসেই খবরের কাগজে এই বিবরণ পড়লুম। সাঁওতাল পরগনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেলার কর্মজীবন হইতে অবসর লইয়া বিলাতে যাইতেছিলেন, কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়িয়া খুব সম্ভবত তিনি প্রাণ হারাইয়াছেন। স্থানীয় জঙ্গলের ভিতরে তাহার মোটর গাড়ি পাওয়া গিয়াছে। মোটরের উপর ভিতরে চারিদিকে রক্তের দাগ, কিন্তু মিস্টার টেলার ও তাহার আর্দালির কোনো সন্ধান পাওয়া যাইতেছে না। পুলিশ সন্দেহ করিতেছে মিস্টার টেলার ও তাহার আর্দালিকে ব্যাঘ্র বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করিয়াছে। নিকটস্থ জঙ্গলে এক নরখাদক ব্যাঘ্রেরও খোঁজ পাওয়া গিয়াছে। সে ভুতুড়ে মূর্তির গায়ে যে রক্তের দাগ লেগেছিল, তাহলে সে রক্ত হচ্ছে হতভাগ্য টেলারের আর আর্দালির গায়ের রক্ত। এবং সেই সাঁওতাল পুরুষটাই নিশ্চয়ই কোনো গতিকে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে এনেছিল। মনকে এই বলে প্রবোধ দিলুম বটে, কিন্তু প্রতিজ্ঞা করলুম শিকারকুঠিতে আর কখনো রাত্রিবাস করব না। কিসে কি হয় কে জানে। শেষ হলো গল্প ভূতের রাজা।